স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি জান্নাত সাথী। রবি থেকে বৃহস্পতিবার বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। 4 সংস্কার কমিশনের প্রতিবেদনের মাধ্যমে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। একই সাথে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র রাষ্ট্র পরিচালনার এই 3 মূলনীতি বাদ দিয়ে নতুন মূলনীতির সুপারিশ করা হয়েছে। সংসদের মেয়াদ 4 বছর ও দ্বিকক্ষ বিশিষ্ট করার পাশাপাশি নিম্নকক্ষ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চায় কমিশন। এসব প্রস্তাব নিয়ে কি ভাবছেন সচেতন নাগরিকেরা, জানার চেষ্টা করব। মানচিত্র জুড়ে আজকে আমাদের আলোচনার বিষয় সংবিধান সংস্কার, সুশীল সমাজ কি বলে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মোহাম্মদ বাবুল হাওলাদার এবং সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক প্রণব কান্তি দেব এবং মোহাম্মদ বাবুল হাওলাদার। আপনাদের দুজনকেই মানচিত্রে আজকের আয়োজনে স্বাগত। প্রথমে আমি যেতে চাই মোহাম্মদ বাবুল হাওলাদারের কাছে। আপনি তো নাগরিক সমাজের একজন সদস্য সচিব। তো রাষ্ট্রের নাম পরিবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা কাঠামো পরিবর্তন, সংসদের ধরন পরিবর্তন সহ নানা সংস্কার প্রস্তাব আনা হয়েছে। এর মধ্যে ধর্মনিরপেক্ষতা সহ রাষ্ট্র পরিচালনার 3 মূলনীতি বাদ গণতন্ত্র বহাল রেখে নতুন 4 মূলনীতি সুপারিশ করা হয়েছে। সংবিধান সংস্কারের যে প্রস্তাব আনা হয়েছে, আপনার মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ আপনাকে। না, একটা জিনিস হচ্ছে যে আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান আমরা পেলাম 72 সালে, এবং তারপরে একটি ঘটনা ঘটে গেছে আমাদের 2024 সালের গণ অভ্যুত্থান, এবং সেইটাকে ধরে নানাবিধ সংস্কারের মধ্যে সংবিধান সংস্কারের প্রসঙ্গটি এসছে। এবং আপনি বলেছেন যে আগে যে 4 মূলনীতি ছিল সেই 4 মূলনীতি থেকে 72 সালের সংবিধানের এবং সেই 3 মূলনীতি বাদ দিয়ে 4টি মূলনীতি তারা প্রস্তাব করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এবং বহুত্ববাদ এই 4টিকে যুক্ত করার প্রস্তাব তারা এনেছেন। আমরা যদি একটা জিনিস দেখি এখানে, যেখানে বলা হচ্ছে যে সামাজিক সুবিচার এবং একটা বলেছে মানবিক মর্যাদা এবং সাম্যের কথা বলা হয়েছে। আমাদের সংবিধানে সমাজতন্ত্র ছিল, আর সাম্য তো সমাজতন্ত্র থেকে আরও এক ধাপ এগিয়ে, ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমাজতন্ত্রকে যদি আমরা সহজভাবে বলি তাহলে সেটা কি দাঁড়ায়, যে সামাজিক মালিকানা বা সম্পদের রাষ্ট্রীয় মালিকানা প্রকারান্তরে। কিন্তু আমরা গত 53 বছরে 54 বছরে আমরা সেই সামাজিক সম্পদের রাষ্ট্রীয় মালিকানা বা সামাজিক মালিকানা নিশ্চিত করতে পারলাম না। সেখান থেকে আমরা সাম্যে চলে যাব। হ্যাঁ, যদি আমরা বৈষম্যের বিরোধী বিপরীত শব্দ সাম্য, যদি এরকম কোনো কনসেপ্টের জায়গা থেকে শব্দটি আসে তাহলে আর কোনো বক্তব্য নেই। আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে আপনার বহুত্ববাদ, হ্যাঁ, বহুত্ববাদী একটা কালচার ডেভেলপ করে গেছে আমাদের রাষ্ট্রে। এইটা যে হঠাৎ করে হয়েছে বিষয়টা কিন্তু তা না, এটা এর আগেও ছিল বলেই তো সেই সময়কারে আপনার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে একটি রাষ্ট্র বর্তমান বাংলাদেশ এবং বর্তমান পাকিস্তানকে একীভূত করা হলো। সেই একীভূত করার পরে যেটা হচ্ছিল যে আপনার ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা, ভিন্ন আবহাওয়া, এই সমস্ত কারণেই তো একটা যুদ্ধ হলো এবং সেই ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা যুদ্ধ হলো। এবং 24-এ যেটা হয়েছে, হ্যাঁ, সেটিও লুটেরা, সেটিও সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেটিও ঔপনিবেশিকদের দ্বারা প্রভাবিত একটা সরকারের বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজ, সেখানে শ্রমিক জনতা ছিল, একটা লড়াই হয়েছে। সেখানে অনেকে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু সেই সংবিধান থেকে যদি শব্দগত জায়গা থেকে আমরা যাই, যে শব্দ বাদ দিয়ে নতুন শব্দ নিয়ে আসা, এবং সেটার মধ্য দিয়ে যদি আমাদের কোনো তৃপ্তির জায়গা থাকে তাহলে আর কোনো কথা নেই। কিন্তু তাই যদি না হয় তাহলে জাতীয়তাবাদের মধ্যে আমরা যদি বলি, সেই জাতীয়তাবাদ আমরা দেখেছি, যদিও জাতীয়তাবাদ থাকার পরেও
আমরা দেখেছি জাতীয়তাবাদী চেতনার বাইরে যে আমাদের সরকারগুলো যেভাবে লুটপাট করে বিদেশে অর্থ পাচার করা, দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো, সেই সংস্থাগুলোর প্রেসক্রিপশন একেবারে মরিয়া হয়ে ওঠে, তারা বাস্তবায়ন করেছেন কেন? ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, টেকসই করবার জন্য। এখন এই সমস্ত বিষয়গুলো হয়েছে, কিন্তু আমরা শব্দগত পরিবর্তনের মধ্য দিয়ে আমরা কি অর্জন করতে চাই? যদি সে অর্জনটা যদি আমাদের পজিটিভ কিছু হয়, ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু এর বাইরে যদি আমরা বলি, অন্যান্য যে বিষয়গুলো এসছে, আপনি যেটা বলেছেন যে একবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমরা সবচেয়ে বড় প্রস্তাবনা যেটা এসছে আমাদের কাছে মনে হয়েছে গ্রহণযোগ্য, ক্ষমতার ভারসাম্য দুইবারের বেশি। এবং একটা যেটা বলা হচ্ছে, নিশ্চয়ই বাবুল হাওলাদার, আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, প্রণব কান্তি দেব, তার কাছ থেকে একটু সংস্কারের প্রস্তাবে শুনে আসতে চাই। প্রণব কান্তি দাস আমাদের অতিথি, যিনি বাবুল হাওলাদার, উনি অনেক সংস্কার প্রস্তাবের ভিত্তিতে তার মতামত তুলে ধরছিলেন। তো এই যে সংস্কার প্রস্তাবে আপনার সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো রয়েছে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ, তো এগুলো কি মানবে সবাই? আপনার বিশ্লেষণ জানতে চাই। হ্যাঁ, একটু আগে আমরা আলোচনা শুনছিলাম, আমরা দেখেছি যে আজকের বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে সংবিধান সংস্কার নিয়ে যে কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে, সেই প্রস্তাবনাগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছে। এখন যে বিষয়টি আপনি জিজ্ঞেস করেছেন যে এই প্রস্তাবনাগুলো কি, সংস্কারের সুপারিশগুলো কি মানবে কি মানবে না, আমরা যেটুকু দেখেছি যে যেভাবে অন্তর্বর্তী সরকার আমাদের যে কার্যক্রমে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের পরবর্তী পদক্ষেপ আমরা যতটুকু জানতে পেরেছি যে সংস্কারের সুপারিশগুলো নিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করবেন, বা গণমানুষের সাথে, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সাথে সেগুলো নিয়ে মত বিনিময় করবেন, এবং পারস্পরিক বোঝাপড়া এবং সবার মতামতের ভিত্তিতেই কিন্তু আসলে নির্ধারিত হবে যে আমাদের সুপারিশগুলো কতটুকু কার্যকর হল। এবং আগে যেটুকু বলা হয়েছিল যে আমরা অনেক কথা এখানে শুনেছি, কিছু সংস্কার প্রস্তাব আমাদেরকে আশা যোগাচ্ছে নিঃসন্দেহে, যেমন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না থাকা, রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে এক ধরনের ক্ষমতার ভারসাম্য বজায় রাখা, এই বিষয়গুলো আমাদেরকে আশা যোগাচ্ছে। এবং আরো কিছু বিষয় আছে যেগুলো ধরেন আমরা বলতে পারি যে শুধু শব্দের পরিবর্তন কিনা না, এটি একটি বড় বিষয়। কেননা আমরা শুধু শব্দগত পরিবর্তন, যে সামাজিক তার কথা বলা হচ্ছে, সাম্যের কথা বলা হচ্ছে, মানবিকতার কথা বলা হচ্ছে, এবং ধর্মনিরপেক্ষতা বাদ যাবে, এখানে বহুত্ববাদ জায়গা পাবে। আসলে বিষয়টা কি, যে আমাদের যদি ভাবনার সংস্কার না হয়, আমাদের যদি চিন্তার সংস্কার না হয়, আমাদের যদি মনোজগতের সংস্কার যদি না হয়, এই বিষয়গুলো কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের যে বর্তমান সংবিধান যেটি আছে, যেটি মহান মুক্তিযুদ্ধের চেতনা প্রণব কান্তি দেব, 1972 এই যে পরিবর্তনগুলো বলা হচ্ছে, তো এগুলো আসলে জীবনযাপনের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? আমাদের মনে হয় যে ধরেন আমরা সবকিছুর জন্য আমাদের মানে সামাজিকভাবে কোনো প্রভাব পড়বে কিনা? সামাজিক পাবে, আমার মনে হয় সামাজিকভাবে মানুষের চিন্তার উপর তো একটি প্রভাব পড়বেই সেটির জন্য। হ্যাঁ, আমরা যেমন রাষ্ট্রের নাম পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেখানে যে গণপ্রজাতন্ত্রী থেকে জনগণতন্ত্রী হিসাবে তার নাম হবে, তো আমার মনে হয় যে এটি আসলে আমাদের চিন্তায়, আমাদের ভাবনায়, আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মের ভাবনায় একটি প্রভাব অবশ্যই পড়বে সেটি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। মানচিত্রে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্র। আজ আমাদের আলোচনার বিষয় সংবিধান সংস্কার, সুশীল সমাজ কি বলে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব মোহাম্মদ বাবুল হাওলাদার এবং সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক প্রণব কান্তি দেব। আপনাদের দুজনকে আবারও স্বাগত মানচিত্রে। তো সংস্কারের যে প্রস্তাবগুলো, অন্যতম হচ্ছে যে রাষ্ট্রপতি, সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ 4 বছর, এবং সংসদের আকার কাঠামো নিয়ে যে বলা হচ্ছে যে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, এবং সেটার আসন সংখ্যা নিয়েও পরিবর্তন এসেছে, যে নিম্নকক্ষে 400 থাকবে এবং উচ্চকক্ষে 105 জন থাকবে। তো এটা একটা পরিবর্তন। তো এই যে সংখ্যা বাড়বে, এতে কি রাষ্ট্র এত খরচ কেন বাড়াবে? আর আপনার এই যে তাদের যে প্রস্তাবগুলো, এগুলো আসলে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কি কি বলে মনে করছেন আপনি? জি,
না, একটা জিনিস হচ্ছে কি যে চ্যালেঞ্জ তো আসলে সবসময় ছিল। এখন একটা যেমন হয় যে আমাদের একসময় 22টা জেলা ছিল বাংলাদেশে, এখন জেলা এসে দাঁড়িয়েছে হচ্ছে 64টা। মানে অনেক সময় তো আয়তনের প্রেক্ষিতে না, জনসংখ্যার প্রেক্ষিতে প্রয়োজনের ভিত্তিতে আমরা প্রশাসনিক অঞ্চল আমরা বলি। এখন এখানে আইন পূর্ণতা নির্বাচনের ক্ষেত্রেও সংস্কার কমিশন যেটা চিন্তা করেছে যে সেখানে বৃদ্ধি করতে হবে, সেটা একদিকে যেমন প্রয়োজনীয়তা রয়েছে, আবার অন্য অনেকগুলো জায়গাতে আমাদের গ্যাপ রয়েছে। সেগুলোকে আমরা ওভারকাম না করে এই যে রাষ্ট্রের বা সরকারের খরচ, এটা তো জনগণের খরচ, এই খরচের জায়গাটায় এখনই যাওয়াটা আমার মনে হয় যে খুব একটা যুক্তিযুক্ত হবে না। এটা যেমন একটা বিষয় আছে। আর একটা বিষয় আছে হচ্ছে যে অন্যদিকে হলো যে এটা দিয়ে অনেকের অংশগ্রহণের ব্যাপারটা আছে। আবার আমরা নারীর যে ব্যাপার, সেখানে 100 উন্নত করা হয়েছে। জি, এবং নারীর ব্যাপারটাও যে নারীদের সাথেই তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনার মানে এ ব্যাপারে আপনার কি মত? হ্যাঁ, নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হ্যাঁ, নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটা আমার মনে হয় যে নারীকে এম্পাওয়ার্ড করার ক্ষেত্রে আমার মনে হয় যে সেটা হতে পারে, সেটা হতে পারে। যদিও এটার আবার একটা অন্য প্রবলেম আছে যে একটা জেলা, একটা মিনিমাম জেলা বা জেলার প্রায় সমান একটা এলাকা নিয়ে নারীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, সেইটা আবার একটা অবাস্তবসম্মত। কারণ একটা কনস্টিটিউয়েন্সি যদি আমরা বলি যে একজন পুরুষের জন্যে, যিনি সরাসরি সংসদ নির্বাচিত হবেন, তার জন্য যে এলাকা, তার থেকে অনেক অনেক গুণ বড় নির্বাচনী এলাকা একজন নারীর জন্য। ফলে সেটিকে কভার করা, সেই ভোটারদের কাছে যাওয়া বা তার প্রতিশ্রুতি পৌঁছে দেওয়া, ভোট প্রার্থনা করা, এইটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। যদিও এরকম কাছাকাছি চ্যালেঞ্জ ইতিপূর্বেও ছিল, আমরা দেখছি স্থানীয় সরকার নির্বাচনগুলোতে। তো যাই হোক, আমার মনে হয় যে পার্লামেন্টে এই বিষয়টা আমার মনে হয় ভেবে দেখা দরকার। সেটা হচ্ছে যে এত বড় এলাকা, এত বড় কনস্টিটিউয়েন্সি নারীদের পক্ষে কতটা কভার করা সম্ভব হবে, আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। জি, ধন্যবাদ বাবুল হাওলাদার। এবার আমাদের আরেকজন অতিথি প্রণব কান্তি দেব, আপনার কাছে একটু আসতে চাই যে সংস্কার কমিশনের যে প্রস্তাব, এর মাঝে যে অনেকগুলো বিষয় এসেছে। আমাদের আরেকজন অতিথি বলছিলেন যে বাবুল হাওলাদারও অনেকগুলো বিশ্লেষণ করছিলেন। এর মাঝে অন্যটি যে বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশ সংবিধান সংস্কার কমিশনের রয়েছে। আর এর সাথে আরেকটু যদি যুক্ত করে, যেহেতু আমাদের সময় একদমই কম, যে সংবিধান সংস্কারের ক্ষেত্রে যে গণভোটের সুপারিশ করা হয়েছে, এটা আসলে বাস্তবায়নের জন্য কতটা চ্যালেঞ্জ বলে মনে করছেন আপনি? হ্যাঁ, এটি একটি ভালো জিনিস বলছেন যে আমরা সংস্কারের অনেকগুলো বিষয় নিয়ে ইতিমধ্যে আলাপ করেছি। এখন শেষ কথা হচ্ছে এটা বাস্তবায়নের জন্য। আমার মনে হয় যে রাজনৈতিক ঐক্য হচ্ছে একটি বড় বিষয়, যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটি ঐক্যমত সৃষ্টি না হয়, তাহলে এই সংস্কারগুলো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। আবার আরেকটি ব্যাপার বলা হচ্ছে যে গণভোট বা বাংলাদেশের জনমানুষের যে মতামত গ্রহণের যে প্রক্রিয়াটি, আমার মনে হয় যে সংস্কারের বিষয়গুলো যদি আমরা আসলে বাস্তবায়ন করতে চাই, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের মতামত গ্রহণ একটি বড় বিষয়। তো আমার মনে হয় যে এই সব মিলিয়ে যে সুপারিশগুলো করা হয়েছে, সেগুলো বাস্তবায়নটা অনেকটাই চ্যালেঞ্জিং হবে। এবং যেটুকু বলা হচ্ছিল যে নির্বাচন নিয়ে, পার্লামেন্ট নিয়ে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে, এখানে খরচের যে ব্যাপারটা হচ্ছে, সাধারণ মানুষের যে প্রতিক্রিয়ার যে ব্যাপারটা হচ্ছে, সেটি কিন্তু আমাদের এই সংস্কারের পুরো প্রক্রিয়াটাকে আমার মনে হয় যে পথটাকে খুব সুগম করবে না। এবং খুব সহজেই আমরা এই সুপারিশগুলোকে কিন্তু আসলে বাস্তবায়ন করাটা আমার মনে হয় না খুব সহজ হবে বলে। তবে যেটি আশার কথা হচ্ছে, এটা নিয়ে যদি আমরা, যেটি গণভোটের কথা বলা হচ্ছে, মানুষের মতামত গ্রহণের কথা বলা হচ্ছে, এভাবেই যদি আমরা এগোতে পারি, আমি আবারও বলছি যে রাজনৈতিক দলগুলোর একটি ঐক্যমতের জায়গায় যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে আমার মনে হয় যে এই সংস্কারগুলো সবগুলো না পারলেও আমরা কিছুটা হয়তো, যেগুলো আমাদের বাংলাদেশের জনগণের জন্য, রাষ্ট্রের জন্য আমাদের মঙ্গল বয়ে নিয়ে আসবে, সেই কিছু কিছু ধাপ হলেও কিন্তু আমরা অগ্রগতির দিকে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। প্রণব কান্তি দেশ, আমাদের আসলে প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে, যদি এক লাইনে বলতেন যে আসলে এতে কি, যে প্রস্তাব আনা হয়েছে, রাজনীতিবিদরা কি সমর্থন জানাবে কিনা? সেটি রাজনীতিবিদের বিষয়। আমাদের দেশের আমরা বহুকাল ধরে দেখে আসছি যে কোনো একটি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য আমাদের একটি চ্যালেঞ্জিং বিষয়। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই কিন্তু তাদের নিজস্ব চিন্তা আছে, ভাবনা আছে। তবে আমার মনে হয় যে সকলে মিলে আমরা আসলে একজন সাধারণ নাগরিক হিসেবে যেটুকু চাই, যে দেশ এবং রাষ্ট্রের জন্য, মানুষের জন্য মঙ্গলকর যা হয়, সেই সিদ্ধান্তে আমাদের আসা উচিত বলে নিশ্চয়ই আমার আমরা মত। প্রত্যাশা করি রাজনীতিবিদদের সাথে আলোচনা করে চূড়ান্ত একটা পর্যায়ে পৌঁছাবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ বাবুল হাওলাদার এবং প্রণব কান্তি দেবকে।
এই ছিল আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।